নমস্কার। আমার অনুবাদ করা একটা উপন্যাসের, অ্যাডভেঞ্চার উপন্যাসের শুরুর কিছুটা অংশ আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। যদি ভালো লাগে জানাবেন, তাহলে গোটা উপন্যাসটাই আপনাদেরকে পাঠ করে শোনাবো। আবার এমনটাও হতে পারে হয়তো এই উপন্যাসের পাঠ শুনে কোনো অডিও স্টোরি যারা করেন তাদের ভালো লেগে যেতে পারে, তারাও হয়তো কাজটা করতে পারেন। শুরু করছি। হ্যাঁ, আপাতত এই উপন্যাসের কি নাম সেটা আপনাদেরকে জানাচ্ছি না, শুধু শুনুন, আশা করছি ভালো লাগবে। মধ্য আফ্রিকার উষ্ণ গ্রীষ্মমণ্ডলীয় তাপপ্রবাহ এবং বাজতে থাকা আদিবাসী ঢোলের প্রতিধ্বনিতে বয়ে চলা বাতাস কেঁপে কেঁপে উঠছিল। আদিম অরণ্যের ঠিক কোথায় ওই ঢোল বাজছিল সেটা ক্যাম্প চেয়ারে গায়ে লিয়ে বসে থাকা সাদা চামড়ার মানুষটা বুঝতে পারছিল না। আপাতত সামনের ওকুমে কাঠের টেবিলের ওপর রাখা অর্ধেক পানীয় ভর্তি গ্লাসটা চেপে ধরে বিড়বিড় করে বলল, হতচ্ছাড়া আদিবাসীর দল, ওরা আমাকে ধরতে চাইছে রুথ। যেদিন থেকে আমরা জঙ্গলের এই অংশে ঢুকেছি সেদিন থেকেই ওরা চেষ্টা করে যাচ্ছে। যুবতী রুথ এর কোনো উত্তর দিল না। এর অন্যতম কারণ ওর মনে জমে থাকা ভয়। মার্ক হার্ডনেলের স্ত্রী হিসাবে ওর অবস্থান প্রায় সবসময় অপমান ও অতর্কিত আঘাতের লক্ষ্যবস্তুর মতো। তাঁবুর এক কোণে উল্টানো একটা ক্রেটের ওপর কোনো মতে কুঁকড়ে বসেছিল মেয়েটা। কপালে লেপেছিল ঘামে ভিজে থাকা চুলের গোছা। নীল চোখ দুটো বারবার এদিকে সেদিকে তাকাচ্ছিল, বোঝার চেষ্টা করছিল দূরে বাজতে থাকা ওই ঢোলের তাল কি বলতে চাইছে। হঠাৎ করেই চেয়ারে বসা অবস্থাতেই মেয়েটার দিকে ঘুরে তাকালো মার্ক। বিশাল দেহের অধিকারী, শক্তিশালী এক পুরুষ। বয়স 30 পার হয়েছে সবে মাত্র। কোনো মতেই মার্ককে সহজ সরল মানুষ বলতে যা বলা হয় তা বলা যাবে না। সবকিছু নিজের করে পাওয়ার আকাঙ্ক্ষা নেচে বেড়ায় ওর মনের আনাচে কানাচে। আর এই মুহূর্তে মেজাজটাও অসহনীয় রকম বিগড়ে আছে। ঈশ্বরের দোহাই রুথ, ওই বাচ্চাগুলোকে থামাও, চিৎকার করে উঠল। আমি চাই না আমরা কোথায় আছি সেটা ওরা জেনে যাক, আর ওই লণ্ঠনটাও নিভিয়ে দাও। ধীরে ধীরে উঠে গিয়ে রুথ আলোটা নিভালো। সঙ্গে সঙ্গে অন্ধকারের চাদর তাঁবুর ভেতরটাকে আবৃত করল। ও ঝুঁকে দেখার চেষ্টা করল রুক্ষ কাঠের ওপরটা। ওখানেই ওর 2 সন্তান তারস্বরে চেঁচিয়ে চলেছিল। মায়ের ছোঁয়া পেয়ে বাচ্চা দুটো একটু শান্ত হল। খেয়ে দেয়ে কাজ নেই, যমজ সন্তানের জন্ম দিলে। মার্কের তিক্ত কণ্ঠ অন্ধকারের ভেতর ভেসে এলো। যেখানে একটা সঙ্গে থাকলেই বিপদ, সেখানে 2 নিকুচি করেছে। তুমি জাঞ্জিবারে থাকার সময়ই তো বুঝতে পেরেছিলে কি হতে পারে, তাহলে কেন সেখানেই থাকলে না? অন্তত যতদিন না আমার বিপদ কমে। আমার তো তোমার সঙ্গেই থাকার কথা মার্ক, রুথ শান্তভাবে বলল। যা খুশি বললেই হলো? তুমি তো আমাকে ঘৃণা করো। তবু কি আর করব? আমি যে এখনো তোমার স্ত্রী মার্ক, আর সেটা মেনে নিতে বাধ্য হচ্ছি। যদি আমি এই জঘন্য সফরে তোমার সঙ্গে না আসতাম, তাহলে তুমি এখান থেকে ফিরে যাওয়ার পর আমার কি হাল করতে তা বুঝতে অসুবিধা হয় না। আসলে আমি যাই করি সেটাই তো তোমার কাছে ভুল। আমি তো অভ্যস্ত হয়ে গিয়েছি। ওহ, বক বক করাটা এবার থামাও। কিসের জন্য থামাবো? রুথ বলল, কণ্ঠস্বর কিছুটা নামিয়ে কিন্তু দৃঢ় ভঙ্গিতে। আমরা এই জঙ্গলের ভেতর মোটেই হারিয়ে যেতাম না যদি না তোমার ওই উদ্ভট ভাবনাটা মাথায় চেপে বসত। একটা হারানো শহর খুঁজে বার করব, যেখানে আছে অঢেল হাতির দাঁত, গয়না, সোনা। রুথ পাগলের মতো হেসে ওঠে। এসব তো তুমিই বলেছিলে। আমি কোনো ভুল করিনি, আমি পথের দিশা ঠিকই পেয়েছিলাম। মার্ক চেঁচিয়ে ওঠে। সেই মানুষটাকেও আমি বিশ্বাস করি যে আমাকে ওটা বলেছিল।
এই অঞ্চলেই কোথাও একটা শহর আছে যেখানে পৌঁছানোর পথ খুঁজে বের করাটা সবচেয়ে কঠিন কাজ। হতচ্ছাড়া পুসঙ্গাগুলো আমাকে কোনো সাহায্যই করতে পারছে না। শয়তানের বাচ্চা ওই মতানি সবসময় কি যে করছে কে জানে। অন্ধকারের ভিতর দিয়ে টলমল পায়ে হেঁটে তাঁবুর বাইরে যাওয়ার ফাঁকটার কাছে গিয়ে বাইরের দিকে তাকালো মার্ক। সামনের ফাঁকা জায়গাটায় একটাও মালবাহককে দেখা যাচ্ছিল না। চারদিকে গ্রীষ্মমণ্ডলীয় রাতের অন্ধকার মথিত হচ্ছিল ঢোলের একঘেয়ে সুরে। মার্ক মনে মনে একটা গাল দিয়ে নিজের অবস্থান ফাঁস হওয়ার কথায় পাত্তা না দিয়ে চিৎকার করে উঠল, মতানি, মতানি! অন্ধকারের ভিতর চকচকে কয়লার মতন কিছু একটা নড়ে চড়ে উঠল। মালবাহকদের নেতার চোখের সাদা অংশ, ঝকঝকে সাদা দাঁতই শুধু দেখা গেল সেই অন্ধকারে। স্থানীয় উপজাতিদের ভাষায়, যা মতানি বোঝে, মার্ক জিজ্ঞেস করল, কোথায় ছিলে? তোর দলের বাকি লোকেরা কোথায়? চলে গেছে বোয়ানা, উমাঙ্গ গোষ্ঠী এদিকেই আসছে। চলে গেছে নাকি? মার্ক থুতু ফেলে বলল। আমাদের গাড্ডায় ফেলে পালিয়েছে সেটা বল। মতানি ঠিক বুঝতে পারল না। ভয়ে ভয়ে চারদিকে তাকাচ্ছিল। শুধুমাত্র সাদা চামড়ার এই মানুষটার প্রতি আনুগত্যর কারণে সে এখনো এখানে আছে। আমি তোকে বলেছিলাম আমাদের এখান থেকে পালানোর কোনো সুযোগ আছে কিনা সেটা খুঁজে বের করতে, মার্ক মনে করিয়ে দিল। করেছিস? হ্যাঁ বোয়ানা, কোনো সুযোগ নেই। উমাঙ্গরা অনেক কাছে এসে গিয়েছে। কোনো সুযোগ নেই? মার্ক চোখ কুঁচকে চারদিকের অন্ধকারাচ্ছন্ন এলাকাটা একবার দেখে নিল। তুই কি বলতে চাইছিস? ওই শয়তানগুলো আমাদের চারদিক থেকে ঘিরে ধরেছে? মুসঙ্গা মালবাহক ইতিবাচকভাবে মাথা নাড়ল। ওকে দেখে মনে হচ্ছিল ও নিজেও ভাবছে এবার পালিয়ে যাওয়াটাই সঠিক কাজ হবে কিনা। তারপর হঠাৎ সেটাই করল। ঝট করে ঘুরে গিয়ে ছোট্ট ফাঁকা জায়গাটা পার হয়ে অন্ধকারের ভিতর ছায়ার মতো মিশে গেল। আরে এই কুত্তার বাচ্চা, এখানে ফিরে আয়! মার্ক গর্জে উঠল। আর ঠিক তখনই ঢোলের শব্দ থেমে যাওয়ায় নিজেও চুপ করে গেল। ভয়ে ভয়ে চারপাশে তাকালো। একটানা এতক্ষণ ওটা বাজতে থাকার পর ছেয়ে যাওয়া নীরবতা অতীব ভয়ানক মনে হচ্ছিল। ধীরে ধীরে মার্ক তাঁবুর ভিতরে ফিরে এলো। অন্ধকারে রুথের সঙ্গে ধাক্কা লাগলো। বাচ্চাদের উঠিয়ে নাও, আমরা বের হচ্ছি। কিন্তু কোথায়? মানে আমরা কোথায় যাব? হতাশা মাখা স্বরে রুথ জানতে চাইল। আমি জানি না। উমাঙ্গরা আমাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে। জানি না পালাতে পারবো কিনা। এই জায়গায় আটকে থেকে মরার চেয়ে মুখোমুখি লড়াই করা ভালো। তুমি বাচ্চাদের নাও, আমি যা পারি নিয়ে নিচ্ছি। .303 এনফিল্ডটা মার্ক উঠিয়ে নিল সবার আগে। তারপর কার্তুজের ব্যান্ডোলিয়ার বেঁধে নিল কোমরে। রুথ অবশ্য নির্দেশ মতো যমজ সন্তানের কাছে গেল না। তার বদলে জলের বোতল, মাংসের টিন এবং অন্যান্য জিনিস যেখানে আছে সেদিকে এগিয়ে গেল। অন্ধকারেই হাতড়ে হাতড়ে ওগুলো খুঁজে নিতে শুরু করলো। কিছুক্ষণ বাদে জিজ্ঞেস করলো, উমাঙ্গরা কেন আমাদের এভাবে আক্রমণ করতে চাইছে মার্ক? আমরা তো ওদের কোনো ক্ষতি করছি না। আমরা ওদের এলাকায় এসেছি আর সেটা ওদের পছন্দ নয়, মার্ক ঘ্যাস ঘ্যাসে স্বরে উত্তর দিল। আমাদের মালবাহকেরা সব পালিয়ে গিয়েছে। যদি ধরা পড়ি জানি না কি হবে। হয় আমাদের বলি দেবে বা অন্য কিছু করবে। ওহ রুথ, কথা বলে সময় নষ্ট করছো কেন? আমার হয়ে গিয়েছে, রুথ জবাব দিল। একটা বড় হ্যাভারস্যাকে 2 বোতল জল আর দরকারি কিছু জিনিস ভরে নিয়েছে ইতিমধ্যে। মার্ক তাঁবুর দরজার সামনে ঝুলতে থাকা পর্দাটা ওঠালো। সতর্ক দৃষ্টিতে থমথমে অদ্ভুত নীরবতা মাখা চারপাশটা দেখল। জঙ্গলের পরিবেশ সম্পর্কে অভিজ্ঞতা না থাকা মার্ক বুঝতেই পারছিল না কয়েকশো নানান রঙে চিত্র বিচিত্র দেহের যোদ্ধা এগিয়ে আসছে ওদের দিকে। সে বিষয়ে প্রথম যা ওকে সচেতন করলো সেটা একটা বিষাক্ত কাঁটা, যা ওর বুকে এসে বিঁধেছিল। দম বন্ধ হয়ে এলো ওর। গার্গল করার মতন শব্দ করতে করতে পড়ে গেল জমিতে। এই আওয়াজ শুনে রুথ আতঙ্কিত হয়ে
খাট থেকে বাচ্চাদের নিতে গিয়েও থমকে গেল। মার্ক, ফিসফিস করে উঠল। তারপর পাগলের মতো ছুটে গেল তাঁবুর দরজার দিকে। মার্ক, মার্ক! সামনের জমিতে ঘাসের উপর মুখ থুবড়ে পড়ে থাকা মার্ককে দেখতে পেল। অন্ধকারের কারণে ঠিকঠাক দেখা যাচ্ছিল না মানুষটা নড়ছে কিনা। মার্ক এগিয়ে গিয়ে রুথ স্বামীর কাঁধ চেপে নিজের দিকে টানল। ঠিক তখনই কিছু একটা শব্দ শুনে মুখ তুলে তাকালো। সামনের ফাঁকা জায়গাটা যেন জীবন্ত হয়ে উঠেছিল। একাধিক ছায়া শরীর নড়াচড়া করছিল ঢেউয়ের মতো। শক্তিশালী আকৃতির কিছু ছায়া সেখান থেকে এগিয়ে এলো। শক্তপোক্ত কিছু হাত মেয়েটার চুল, কাঁধ, বাহু, পা চেপে ধরল। রুথ তারস্বরে বারংবার চিৎকার করে উঠল। তার সেই চিৎকার প্রতিধ্বনিত হতে থাকলো জঙ্গলের জগতে। ভালো লাগলে জানাবেন, এর পরের অংশ পাঠ করে শোনাবো।